নমস্কার, স্বাগত সবাইকে। আসুন আজ আমরা সবাই মিলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থেকে মুক্তির কথা বলি। কারণ গত বহুদিন ধরে যেটা শুনে আমরা অভ্যস্ত যে সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের জন্য সমাজের একটা বড় কমিউনিটি, একটা বড় অংশের মানুষ তারা ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং সেই যন্ত্রণা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। আমি আবারও বলি যে আমাদের কারোর সমস্যা হলে সেটা একটা পারিবারিক সমস্যা হয়ে যায়, কারণ আমরা পারিবারিকভাবে বেঁচে অভ্যস্ত মানুষ। তদুপরি আমরা সমাজবদ্ধ জীব, তো কাজেই সমাজের মধ্যেও এর একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। কোনো একজন মানুষ যদি অসুস্থ থাকেন, কোনোভাবে বিব্রত থাকেন, কোনো বিড়ম্বনায় থাকেন, সমস্যার মধ্যে থাকেন, সেটা একটা সামাজিক সমস্যা। আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এটা যে সমাজকে সুস্থ করো, সমাজকে সুস্থ করো, নট ফর ইন্ডিভিজুয়াল বাট ইউ ট্রিট ফর দ্য সোসাইটি। সমাজের জন্য ভাবো, সমাজের সবার কথা ভাবো। তো কাজেই একটা এই প্রোগ্রাম শুধু কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, শুধুমাত্র অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হয়েছে তাদের জন্য নয়, বরঞ্চ সমস্যা মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করবার জন্যই। কারণ আমরা কি জানি যে একটা সেই চিরাচরিত কথা, হেলথ ইজ ওয়েলথ। আমরা যতই টাকা পয়সা, যতই সম্পদ, যতই সেভিংসের কথা চিন্তা করি, যতই গাড়ি বাড়ি সম্পত্তির কথা ভাবি না কেন, হেলথ ইজ অল ওভার ইজ দ্য ওয়েলথ। অর্থাৎ যদি আপনার শরীর সুস্থ না থাকে তাহলে আপনার অর্থ, আপনার সঞ্চয়কৃত মূলধন, কোনো কিছুরই কোনো মানে হয় না। অর্থাৎ এভরিথিং উইল বি ওয়ার্থলেস ইফ ইউর হেলথ ইজ নট ওয়েল, ইফ ইউর হেলথ ইজ নট উইথ ইউ। আপনার সঙ্গে যদি আপনার শরীর না থাকে, স্বাস্থ্য না থাকে, কিচ্ছু আপনার নয়। সেই কারণের জন্য আজকে প্রোগ্রাম ঠিক ডক্টরস ডের প্রাক মুহূর্তে, আজকে যখন আমরা সৌহার্দ্য দিবস পালন করছি, ঠিক সেই দিনে আমাদের সঙ্গে ডক্টর শর্মা উপস্থিত রয়েছেন, ডক্টর বিনোদ শর্মা, সিএমডি অফ দ্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমি স্বাগত জানাবো ডাক্তারবাবুকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। এটাই জানতে চাইবো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এবং তার আগে জানতে চাইবো এই যে পুরো সমাজকে সুস্থ করার যে এজেন্ডা বা যে ম্যানিফেস্টো নিয়ে আপনারা কাজ করছেন, এর পেছনে আপনার আর ভাবনা চিন্তা কী রয়েছে? কারণ ডক্টর শর্মা ইজ দ্য প্রাইম পার্সন, হি ইজ ইন দ্য টপ অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড দেয়ার আর সেভারেল ডক্টরস, দে আর ভেরি ডেডিকেটেড, ভেরি কমিটেড অ্যান্ড ওয়েলবিং ডক্টরস, তারা কাজ করছেন। কিন্তু আপনি মাথায়, আপনার চিন্তা ভাবনা তাদের মাধ্যমে রিফ্লেক্টেড হয় সমাজ ব্যবস্থায়। আপনার ভাবনা কি? দেখুন, আমরা তো চিন্তাভাবনা আমাদের এটাই রয়েছে কি আগামী দিন যেটা আমরা রিসার্চ করি প্রত্যেক দিন একটা প্রোডাক্ট বা ডিজিজকে নিয়ে, আর প্রতিদিন আমরা কিছু না কিছু একটা করতে থাকি। যেটা আমাদের বোর্ড মিটিং যখনই হয় তখনই আমরা এটাই ভাবে কি এই কোম্পানিকে শুধু বাড়ানোর জন্য নয়, সমাজকে কি করে ভালো করার জন্যে। আজকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসও কিন্তু ঠিক ওই রকমই একটা ডিজিজের মধ্যে পড়ে, যেকে আমাদের হিন্দিতে বলা হয় किसी को अगर मारना है तो उसकी रीढ़ की हड्डी को तोड़ दो, क्योंकि एक इंसान तभी जीवित है जब तक उसकी रीढ़ की हड्डी मजबूत है। তো একটা এরকমই রোগ যে আমার আপনার সিদ্ধাটা প্রতিদিন ভাঙবে, হ্যাঁ, প্রতিদিন সার্জারি করার প্রয়োজন পড়বে। কারণটা হচ্ছে কি যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসটা রয়েছে তাদের কিন্তু ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়, কারণ কি অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। আজকে ধরুন আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, এবং সিমটমসগুলো কেমন হয় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে, আর্লি স্টেজের মধ্যে আপনি কী করে জানবেন কি আমি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থেকে ভুগছি? সকালবেলা যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই আপনি দেখবেন আপনার কোমরের মধ্যে একটা স্টিফনেস ভাবটা আসবে, মানে আপনার ব্যথা যন্ত্রণাটা হবে, ঠিক আপনার পিঠে হবে, ঘাড়ে হবে। এটা সাধারণ কিন্তু স্পন্ডিলাইসিস নয়। আপনি যদি কম্পেয়ার করেন কি সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বা লাম্বার স্পন্ডিলাইসিস, তাই সেই নয়, এটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা খুবই ভয়ানক রোগ রয়েছে। কেন ভয়ানক আছে সেটাও আপনাকে আমি বোঝাবো। প্রথম তো যেটা জানুন কি সিমটমসগুলো হচ্ছে ব্যথা যন্ত্রণাটা, স্টিফনেস ভাবটা কমে যায়, মানে আপনি বলতে পারেন এটা হচ্ছে বাম্বু স্পাইন। আমাদের যে সিদ্ধাটা রয়েছে এটা হচ্ছে বাম্বু স্পাইন হয়েছে, মানে একদম স্টিফ হয়ে যায়। স্টিফ হওয়ার পর আপনার সামনে উপর থেকে দেখবেন শুরু হয়ে যায়, একটা বাঁককে দেখেছেন তো উপরে গিয়ে শুরু হয়ে যায়, ঠিক ওই রকমই আমাদের স্পাইনটা উপর থেকে শুরু হয়ে সামনের দিকে কিন্তু ঝুঁকে যায়। পোস্টারটা আমাদের খারাপ হয়ে যায়, মানে যখনই আপনার পোস্টারটা খারাপ হয়ে যায় তখন আপনাদের একটাও আপনাকে বলে কি সার্জারি করতে হবে। তো সার্জারি করে ওখানে স্ক্রু লাগিয়ে প্লেট লাগিয়ে আপনাকে সোজা করে দেওয়া, মানে আপনি আবার সামনের দিকে তাকাতে পারবেন। কিন্তু আবার আপনার ফ্র্যাকচারটা আপনার দেখবেন আস্তে আস্তে আবার ঝুঁকে যাবে, আবার কিন্তু আপনাকে করতে হবে। তো বারবার যে সার্জারি হওয়ার কারণটা হচ্ছে কি অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনাটা এখানে কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস একটা এইরকমই ডিজিজ রয়েছে যার এখন অবধি এর কোনো চিকিৎসা বার হয়নি।
পেশেন্ট এতটাই পেন হয় যেখানে মানুষকে পেন কিলার খাওয়ার পরও কিন্তু পেনটা কমে না, ব্যথাটা কমে না, সেখানে আপনাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আইসগুলো আপনার ফুলে যায়, আর মানে প্রতিদিন আপনি প্রতি ঘন্টা অনুযায়ী আপনার এইটাই মনে হয় কি আমি কখন মৃত্যু আমার আসবে। কেন কি অনেক পেশেন্ট এইরকম রয়েছে যারা সুসাইড করেছে, যাদের এই রোগটা ছিল। তো আমি বলবো সুসাইড করার দরকার নেই, এই রোগ থেকে ফাইট করার জন্য আমাদের কাছে উপায় আছে, যেটা আপনি করলে আপনার কোনো রকম পেন কিলার খেতে হবে না। কারণটা হচ্ছে কি, যেখানে বললাম কি পেন কিলার খাওয়ার পর আপনার ব্যথাটা কমছে না, সেখানে আপনাকে বলে দেওয়া হয় আপনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, ঠিক আছে। যে ইঞ্জেকশানে লাখ লাখ টাকার দাম রয়েছে, সেটাও একটা ভ্যালিড আছে কি 6 মাস পর সেই ইঞ্জেকশানটা আপনার আর কাজ করবে না। তো একটা সাধারণ মানুষ 6 মাসের জন্য লাখ টাকা জোগাড় করেও আমি যদি ভালো হয়ে যাই, একটা মানুষ করতে পারে, কিন্তু সেটাও করার পর সেটা হচ্ছে সিমটমসের চিকিৎসা, মানে ব্যথা হবে না 6 মাস পর, কিন্তু আপনার আবার নিতে হবে। মানে পেন কিলার খেয়ে যদি আপনি কিছুটা রিলিফ পাচ্ছেন, তো ভাবুন আপনার বডি কিন্তু অবজার্ভ করে নিয়েছে, আবার যে পেন কিলারটা লাগবে সেটা হয়তো আপনাকে ডোজটা আরও বাড়াতে হবে, ঠিক না। তো আমরা কি করলে এই ব্যথা থেকে মুক্তি পাবো, কি করলে আপনি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসকে আপনি বাড়াতে দেবেন না, ঠিক আছে। এই সব যে পদ্ধতিটা রয়েছে সেখানের মধ্যেই আয়ুর্বেদ একটা সাহারা আছে। মানে যদি আমি বলছি না কি আপনি আমার কাছে আসুন, আমি বলছি যে আপনার বাড়ির পাশে যদি কোনো আয়ুর্বেদ ডাক্তার যদি থাকে, সে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস মতন ডিজিজকে যদি ট্রিটমেন্ট করে সঠিকভাবে, অথেন্টিকভাবে, তাহলে কিন্তু আপনি সেখানে ট্রিটমেন্টটা করেন। কেন কি আয়ুর্বেদই একটা অপশন আছে যেখানে এই রোগ থেকে আপনি বার করতে পারেন, ঠিক না। আপনাকে করতে হবে এক্সারসাইজ। যদি আপনি প্রতিদিন যদি এক্সারসাইজ করেন তাহলে কী হবে, বা সাঁতার কাটুন, তাতে কী হবে কি এই সমস্যাটা মানে স্টিফনেস ভাবটাকে বেশি আসতে দেবে না, ফ্লেক্সিবিলিটি একদম। তার সাথে সাথে আপনার খাবার মধ্যে উষ্ণ গরম জল খুব কম্পালসারি আছে। আপনি উষ্ণ গরম জলটা খেতে চালু করুন। যেই জিনিস খেলে আপনার গ্যাস হয়, ঠিক আছে, সেই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করুন। ডাল এর মধ্যে একদম অ্যাভয়েড করবেন। মিল্ক প্রোডাক্ট, ঠিক না, ডেয়ারি প্রোডাক্ট যেটা রয়েছে এটাকে আপনি অ্যাভয়েড করুন। ব্রেড আপনি খাবেন না, রুটি খাওয়া আপনি বন্ধ করুন। আপনাকে কি করতে হবে, আপনার খাওয়ার মধ্যে রুটি জায়গা আপনি অন্য কিছু গ্রেনসটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনি দালিয়া করতে পারেন, হ্যাঁ, আপনি রাইস করতে পারেন, রুটিকে আপনি অ্যাভয়েড করুন। তার সাথে সাথে আপনাকে আরও একটা কথা বলে দিই কি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতেই হবে, নালে এই সমস্যার দিকে আপনি বেরোতে পারবেন না। তো এখানে এনবিপি যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস মতন ডিজিজকে আমরা বহু পেশেন্টকে কিন্তু পুরোপুরি ভালো করেছি, ঠিক আছে। যেখানে আপনার বলছে কি কোনো ট্রিটমেন্ট নেই, সেখানে আমরা পেশেন্টকে উইদাউট পেন কিলার মানে উইদাউট ট্রিটমেন্ট সেই পেশেন্ট আজকে সুস্থ রয়েছে। এটাই হচ্ছে এনবিপির জন্য চ্যালেঞ্জ। আজকে যদি মডার্ন মেডিসিন যদি বলে আমার কাছে বিশাল আমরা কিছু করেছি, তো আপনি দেখান কি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস জন্য আপনি কী করেছেন। সার্জারি ছাড়া আপনার কাছে কী ট্রিটমেন্ট আছে যে আপনি পেশেন্টকে ভালো রাখতে পারেন, ঠিক আছে। স্টেরয়েড কিছু মেডিসিন আছে বা সার্জারি আছে, তো সেখানে স্টেরয়েড মেডিসিন আর সার্জারি না নিয়ে আপনি যদি এই যে আমি যে কথাগুলো বললাম, আপনি ট্রিটমেন্ট না করেও যদি আপনি এই জিনিসটা যদি ফলো করেন, খাওয়ার মধ্যে লাইফস্টাইলটা যদি আপনি চেঞ্জ করেন, তাহলেও কিন্তু আপনি এই সমস্যা থেকে অনেকটা কিন্তু সেফ সাইড থাকবেন। হ্যাঁ, কিন্তু যেটা রয়ে গেছে সেটাকে আপনাকে বার করতে হবে, এটাই হচ্ছে এনবিপি। একদম। কাজেই রোগের সিমটমের ট্রিটমেন্ট নয়, আমরা গোড়ায় মানে কারণ রোগের কি, হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট কজ অফ দ্যাট ডিজিজ, সেটাকে যদি ফাইন্ড আউট করি, তার ট্রিটমেন্ট করি, সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। এটাই হচ্ছে অনুষ্ঠানের বার্তা। ডিসিশন আপনারা নেবেন। আর স্যার তো আজকে বলেই দিলেন যে আপনার চিকিৎসা, আপনার সুস্থ থাকার দায়িত্ব আমার। আমি বলছি না যে আপনি এনবিপিতে আসুন, এনবিপি একটা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট প্রোভাইড করছে, তাই মানে তো এটা নয় যে প্রোগ্রামে বসে আমি বলবো এই দাদা আপনি আসুন দিদি আপনি ট্রিটমেন্ট করতে আসুন, তা নয়। এটা ভালো করে আগে বুঝুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সাগর দাস বলছি, খড়দা থেকে বলছি। আচ্ছা, আপনার কি প্রবলেম হয়েছে বলুন, ডাক্তারবাবু শুনছে। হ্যাঁ, আমার প্রবলেমটা হচ্ছে আমার হার্নিয়া হয়েছে, হার্নিয়া। হ্যালো, কতদিন ধরে হয়েছে? হার্নিয়াটা হয়েছে আপনার আলট্রাসাউন্ডটা করেছি, এখান থেকে 2 মাস আগে আলট্রাসাউন্ড করেছি, আলট্রাসাউন্ডে ধরা পড়েছে হার্নিয়া হয়েছে। আচ্ছা, ভালো কথা কি আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ধরা পড়ে গেছে, নাহলে সিটি স্ক্যান রিপোর্ট করতে হয়। যাই হোক, এখন আপনি বর্তমানে কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন? একটুখানি শুনুন, আমি বলছি যে আপনার যে নিউ ব্যারাকপুর চেম্বার আছে, আমি শুনেছি, আমি ওখানে যাব, কিন্তু আমি একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এই 1.5 মাস ধরে করছি। হ্যাঁ, অন্য কোথাও আপনি দেখাচ্ছেন? হ্যাঁ, অন্য কোথাও আপনি দেখাচ্ছেন, একটা আয়ুর্বেদ ট্রিটমেন্টে আপনি আছেন?
হ্যাঁ, কিন্তু আমি নামটা বলবো না, নাম বলার দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমি সেই ভদ্রলোকের ট্রিটমেন্ট, উনি আমাকে বললো 3 মাসে আলট্রাসাউন্ড করো, তোমার অনেকটা কমে যাবে, এ করবে তা করবে, দিয়ে ওষুধপত্র দিয়ে সব ঠিক আছে। তারপরে ওষুধটা কমে গিয়েছে, এখন যে ওষুধটা দিয়েছে হার্নিওয়াল পাউডার আর 2টো মলম দিয়েছে, একটা বেল দিয়েছে। এইবারে এখন এই মাঝে মধ্যে একটু টিস করে, তা ওনাকে ফোন করাতে উনি বলছে যে আপনি অপারেশন করে নিন। এখন মাঝপথে বলছে অপারেশন করে নিন স্যার। তার মানে আপনি ভাবতে পারছেন তো আমি কেন এই কথাটা বলি, বারবার যে কথাটা বলি না, আপনার অথেন্টিক আয়ুর্বেদা কথাটা কেন বলি, এই কারণের জন্য বলি কি আপনার পাড়ায় কোনো আয়ুর্বেদিক ডাক্তার বসতেই পারে, আপনার পাড়ায় আয়ুর্বেদিক দোকান হতেই পারে, কিন্তু বাস্তবে সে চিকিৎসা ব্যাপারে কিছু জানে। আপনাকে 3 মাস সময় দিল, 1.5 মাস পর এখন আপনাকে ঝুলিয়ে দিয়েছে, এখন আপনাকে বলছে কি আপনি সার্জারি করে নিন, তাহলে আপনি কেসটা হাত নিলেন কেন? তো এই জিনিসটাই জন্য আপনাকে বোঝানোর চেষ্টা করি কি যখনই আপনি ট্রিটমেন্টটা করবেন তার ব্যাপারে আগে ভালো করে জানুন, ঠিক না, কি উনি কতটা কি ব্যাপারটা জানেন। আজকে যদি আমাদের এনবিপি ব্যাপারটা বলেন না, তো আমার দাদু কিন্তু আয়ুর্বেদাচার্য ছিলেন, ঠিক আছে। আজকে আমার বাবা কিন্তু ডাক্তার আছেন, আমার জেঠু কিন্তু ডাক্তার আছে, আমি ডাক্তার আছি, আমার ভাই ডাক্তার আছে। এইটা হচ্ছে আমাদের পরম্পরা, ঠিক আছে, যেটা আজকে শুধু আমি স্টার্ট করছি না, এটা আমার দাদু ফর্মুলা, ঠিক আছে। তো এই কারণের জন্য আজকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। তো আয়ুর্বেদ আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেখান থেকে কিন্তু গুলিয়ে ফেলবেন না এনবিপির জন্যে। আর এনবিপিতে যে কাজটা আমরা কথাটা বলি সেটা কিন্তু আমরা করে দেখাই। তো আশা করছি আপনি ভালো হবেন, আর আশা করছি যখন আপনি ভালো হবেন তো এই কথাটাও কিন্তু বার্তাটা আপনি ফোন করে স্টুডিওতে জানাবেন, যাতে আপনার মতন যে মানুষের মধ্যে যে এই কোয়ালিটি থাকে সে কোয়ালিটি কিন্তু আনসারটা ওরা পেয়ে যাবে। একদমই, মানে উনি যেটা বলতে চাইছেন যে নিউ ব্যারাকপুরের বলতে মধ্যমগ্রামের যে হেড অফিসে আপনি আসবেন, আপনি নাম এনরোল করে চলে আসুন। আপনাকে নতুন করে সার্জারির যে ভাবনা আপনাকে বিব্রত করছে সেই ভাবনাটাকে আপাতত আপনি একটু লকারে বন্ধ করে রাখুন, রেখে এই চিকিৎসাটা করুন, এবং তার পরবর্তীকালে স্যার তো বললেনই আজকে থেকে শুরু করে আগামী 2 মাস পরে আপনি আবার এখানে ফোন করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে প্রত্যেকের কাছে বলা এবং এই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া, যাতে মানুষ এবং এই প্রোগ্রাম এনবিপি এবং পেশেন্ট এর মধ্যে কোনো রকম ট্রান্সপারেন্সি না থাকে, একদম যাতে পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে বিষয়টা। পরের ফোনে কে আছেন? হ্যালো, আচ্ছা, এবার আবারও একটু আমি চলে আসবো হচ্ছে আলোচনায়, যেখানে হচ্ছে যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে আপনি খাওয়া দাওয়ার কথা বলছিলেন, আম মুক্তি বা বাত মুক্তির কথা বারবার করে বলা হয়। এটা তো আমি দেখিনি যে অন্য কোনো প্যাথিতে এই ধরনের গাইডলাইন বা সাজেশন বা ইনস্ট্রাকশন কোনোটা আমি দেখতে পাইনি আগে। না, ওরা যদি এই জিনিসটা যদি দিয়ে দেয় তাহলে তো ওদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আজকে যদি আপনাকে যদি সঠিক যদি জানিয়ে দেওয়া হয় তাহলে তো আপনি ওর কাছে যাবেন না, আপনার রোগটা সেরে গেল। কিন্তু এটাই জানে না কি একটা মানুষের যদি কোনো উপকার হবে, যেখানে একটা মানুষ সুসাইড করতে যাচ্ছে, মানে বুঝতে পারছে মন দিয়ে কীভাবে ভেঙে গেছে, কিন্তু সেখানে যদি আপনার তার পাশে যদি আপনি দাঁড়িয়ে থাকেন বা আপনার এই ট্রিটমেন্ট নেওয়ার পর যদি সুস্থ হয়, সেখান থেকে ও নিজেই প্রচার করবে, আপনার কাছে রুগী এমনি চলে আসবে। আপনি একটা জন্য ভাবছেন, একটা ভাববেন না, আপনি ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করুন, কেন কি সেইটাই হচ্ছে আপনার যে চ্যালেঞ্জ। এই রুগী যদি ভালো হয় সেইটাই কিন্তু প্রচার আপনার হয়ে যাবে, ঠিক না। তো এইটার জন্য আপনাকে আমি একটা কথা বলবো, এই যে কথাগুলো বললাম এটার উপরে খুব নজরটা দিন। কারণটা হচ্ছে কি অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসটা মানেটা কী হলো, স্পন্ডি হয়ে গেল আমাদের স্পাইন, আর ইটিস মানে হচ্ছে আমাদের ইনফ্লামেশন। তো আপনার যে স্পাইনটা আছে না ওর মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, বিগ যে জয়েন্টটা রয়েছে লার্জ জয়েন্টের মধ্যে অ্যাটাকটা করে, হিপ জয়েন্ট হলো, সার্ভাইকাল জয়েন্ট হলো, লাম্বার যে জয়েন্টটা রইলো, এই পুরো জিনিসটাই আপনার নষ্ট করে দেবে। আপনি শুধু ভাববেন না কি এখন আমার শুধু কোমরে যন্ত্রণাটা রয়েছে, পুরো স্পাইনটা আপনার নষ্ট হয়ে, মানে এটা পরে উপরের দিকেও বাড়বে, স্প্রেড করবে। আচ্ছা, পরের ফোন রয়েছেন, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি নীলিমা দত্ত বলছি হাবড়া থেকে। কোথা থেকে? আমি নীলিমা দত্ত হাবড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার, বলুন। আমি বলছি যে আমার দাদার এরকম হার্নিয়া হয়েছে। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার নমস্কার, বলুন বলুন আপনার সমস্যাটা বলুন, শুনতে পাচ্ছি আমরা। ডাক্তারবাবু বলছি যে আমার দাদার এরকম হার্নিয়া, ডাক্তারবাবু আমার মানে হাজব্যান্ডের হার্নিয়া হয়েছে, বুঝলেন? হয়েছে হার্নিয়া হয়েছে। আপনি টিভিতে যদি শুনবেন তাহলে আপনি আমাকে কেন ফোন করেছেন দিদি?
আপনি শুধু আমাকে ফোনে কথা শুনুন না, বলুন। না টিভি তো শুনছি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার টিভি চলছে, আমরা শুনতে পাচ্ছি। যাই হোক, আপনার হাজবেন্ডের হার্নিয়া হয়েছে, এখন কি করতে হবে, তাই তো? চাইছে না। আপনি মধ্যমগ্রাম কবে বসেন? আপনার কাছে দেখাতে ইচ্ছুক। আর মধ্যমগ্রামে আমি প্রতি সোমবার দিন থাকি মা, এভরি মানডে। আজকেও ছিলাম, এই মধ্যমগ্রাম চেম্বার করে আমি স্টুডিওতে চলে এসেছি, ঠিক আছে? তো আগামী সোমবার আবার থাকবো। আর আপনার যে প্রবলেমটা বললেন, কি আপনার যে হার্নিয়ার সমস্যাটা যে বললেন, সেটার জন্য একটু আগেই পেশেন্টও ফোন করেছিল। এটা সফট টিস্যু আছে মা, যখনই প্রেশারটা পড়ে সফট টিস্যুটা বেরিয়ে যায়। আপনাদের মাইন্ডের মধ্যে যদি থাকে কি আমি সার্জারি করব, সার্জারি আপনি করতেই পারেন, কিন্তু সার্জারি করার পর জিনিসটা আবার হবে। আমার কাছে বহু পেশেন্ট আছে এরা 2বার 3বার অপারেশন করার পরও আমার চিকিৎসা এখন করে কিন্তু সুস্থ আছে। কারণটা হচ্ছে কি, জিনিসটা বললাম না, প্রেশার আপনাকে দিতে হবে না। আপনার হার্নিয়া রয়েছে, যদি আপনার কষ্টকাঠিন্য থাকে, আপনি যদি প্রেশার দিচ্ছেন তাহলে কিন্তু বেরিয়ে যাবে। বা যদি আপনি কাশি হচ্ছে সেই সময় যদি আপনি প্রেশার পড়ছে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তো এর মধ্যে আপনাকে প্রেশার না দিয়ে তার প্রপার চিকিৎসাটা করান, যেখানে তার যে সফট টিস্যুটা রয়েছে সেটা দেখবেন আস্তে আস্তে করে জায়গাটা আপনার নর্মাল জায়গায় পৌঁছে যাবে, সেখানে কোনো সার্জারি করতে হবে না, ঠিক না? তো যদি আপনি জানেন মধ্যমগ্রামে আমার চেম্বার রয়েছে, তো আগামী সোমবার দিন আপনি আসতে পারেন। একদম। এবার আসুন, আমি একটু চেম্বার আপনাদেরকে বলে দিই যে কবে কোথায় কি চেম্বার থাকবে, চেম্বারের ডেটগুলো। আপনারাও ফোন করতে থাকুন, যেখানেই আপনারা ফোন করবেন আমি থামিয়ে আবার পরে আপনার ফোন আগে নিয়ে নেব। 1/7 অর্থাৎ আগামীকাল 1 জুলাই হেরিয়াতে চেম্বার রয়েছে, এবং 2 তারিখে মেচেদায় চেম্বার রয়েছে। দুটো চেম্বারই আপনারা এই ক্ষেত্রে খুব লাকি যে আপনারা ডক্টর বিনোদ শর্মাকে পাচ্ছেন, অর্থাৎ আপনারা ডিরেক্টর স্যারকে পাচ্ছেন এই দুটো চেম্বারেই, মেচেদা এবং হেরিয়া। 1 তারিখে হচ্ছে হেরিয়া, 2 তারিখ হচ্ছে মেচেদাতে। অবশ্যই চেম্বারে আসুন, দেখান, এবং আপনি সুস্থ থাকার প্রথম পদক্ষেপ নিন। এটা হচ্ছে ফার্স্ট ডে। আপনি আসবেন, দেখাবেন, ওষুধ খাবেন, এরপর থেকে আপনার দিন গোনা শুরু হবে যে কবে আপনি সুস্থ হয়ে আবার ফোন করবেন এবং আবার ফার্দার রিপোর্টিং করবেন। 5 তারিখ হচ্ছে হলদিয়াতে চেম্বার রয়েছে, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। 5 তারিখে বর্ধমানেও চেম্বার রয়েছে, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 5 তারিখে আসানসোলে চেম্বার রয়েছে, আসানসোলের চেম্বারে ডক্টর বি শর্মা যাবেন, আপনারা সেখানেও আসতে পারবেন। 5 তারিখে হচ্ছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এস ঘোষাল থাকবেন। 6 তারিখ চেম্বার হচ্ছে 4 জায়গাতে আছে, এক হচ্ছে দুর্গাপুর, গঙ্গারামপুর, বাঁকুড়া এবং বোলপুর। দুর্গাপুরে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, এস ঘোষাল থাকবেন গঙ্গারামপুর, এ হালদার থাকবেন বাঁকুড়াতে, বোলপুরে থাকছেন হচ্ছে ডক্টর বি শর্মা, উনি কিন্তু বোলপুর যাবেন 6 তারিখে। 7 তারিখে চেম্বার হচ্ছে আরামবাগ, আরামবাগে ডক্টর এ হালদার থাকবেন। 10 তারিখে চেম্বার হচ্ছে বনগাঁতে, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 11 তারিখে চেম্বার হচ্ছে ক্যানিংয়ে, ক্যানিংয়ে ডক্টর আর দে থাকবেন। 12 তারিখে চেম্বার হচ্ছে বহরমপুরে, বহরমপুরেও আপনারা ডক্টর বি শর্মাকে পাবেন। কাজী যারা বহরমপুরের জন্য নাম লেখাবেন, ইমিডিয়েট আপনারা নাম এনরোল করতে পারেন। টিভি স্ক্রিনের নিচে যে নাম্বার যাচ্ছে 9830235527, এই দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এইটা, এবং 983023553727 এবং 37, এই দুটো নাম্বারে ফোন করতে পারেন। চলে আসছি 12 তারিখ আরেকটা চেম্বার রয়েছে মালদাতে, মালদাতে ডক্টর এস ঘোষাল থাকবেন। 12 তারিখে চেম্বার হচ্ছে খড়গপুরেও, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 13 তারিখে 3টে জায়গায় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার রয়েছে। 13 তারিখে হচ্ছে কৃষ্ণনগর, কোচবিহার এবং ত্রিপুরার আগরতলাতে চেম্বার আছে। কৃষ্ণনগরে আপনারা পাবেন ডক্টর এ হালদারকে, ডক্টর এস ঘোষালকে পাবেন কোচবিহারে, আগরতলাতে আপনারা পাচ্ছেন ডিরেক্টর স্যারকে ডক্টর বি শর্মাকে। চলে আসবো আমি 20 তারিখে, 20 তারিখে 3টে জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে শিলচর, পুরুলিয়া এবং গুয়াহাটি, অর্থাৎ দুটো আসামের চেম্বার, একটা পুরুলিয়ার চেম্বার। শিলচরে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা, এ হালদার থাকবেন পুরুলিয়াতে, আর গুয়াহাটিতে থাকবেন ডক্টর এস ঘোষাল। চলে আসছি 21 তারিখে, 21 তারিখে দুটো চেম্বার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, সেটা হচ্ছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকবেন, আর ডিব্রুগড়ে থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল। 2 তারিখে চেম্বার হচ্ছে দিল্লির চেম্বার ডক্টর এস ঘোষাল, না 22 তারিখ, 22 তারিখে 22 জুলাই 22 তারিখে চেম্বার হচ্ছে দিল্লিতে চেম্বার, সেই চেম্বারে এবার আপনারা পাবেন হচ্ছে ডক্টর এস ঘোষালকে। ডক্টর এস ঘোষালকে পাবেন রায়গঞ্জে 25 তারিখে,
25 তারিখ 25th of জুলাই। 27 তারিখে দুটো চেম্বার রয়েছে, এক হচ্ছে আলিপুরদুয়ার, আরেক হচ্ছে জামশেদপুর। আলিপুরদুয়ারে আপনারা ডিরেক্টর স্যারকে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আর অন্যদিকে জামশেদপুরে আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এছাড়াও কলকাতা এবং হাওড়াতে একাধিক চেম্বার রয়েছে। গত একদিন অনুষ্ঠানে ডক্টর শর্মা বলছিলেন যে আমি কলকাতার দিকেও কনসেন্ট্রেট করছি, আমি স্যাটারডে এবং সানডে কলকাতার মানুষের রিকোয়েস্টে আমি কলকাতাতে থাকি। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে হেড অফিস এবং রেজিস্টার্ড অফিস রয়েছে, আপনারা সেখানেও আসতে পারেন। অর্থাৎ ওয়্যার ইউ লাইক, যেখানেই আপনার পছন্দ, আপনার জন্য কনভেন্স থাকবে, অর্থাৎ যাতায়াতের সুবিধা থাকবে, সেই চেম্বারে আপনি আসবেন। একই ট্রিটমেন্ট, একই ধরনের ট্রিটমেন্ট হবে, কারণ আমাদের যে ব্যানার, যে আমব্রেলা, সেটা কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এই ব্র্যান্ড আপনাকে আয়ুর্বেদের ট্রিটমেন্ট করছেন। এবং কিছুক্ষণ আগে দেখুন, প্রায় 2 বছর হয়ে গেছে, ডাক্তারবাবু আজকে বললেন যে আমরা কিন্তু বংশ পরম্পরায় আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে চিকিৎসা বিদ্যার সঙ্গে জড়িত। সো ইট ইজ আ জেনারেশন ওয়াইজ ট্রিটমেন্ট প্রসিজিয়ার। এবং তার এতে কি হয়, এতে হচ্ছে একটা কনসাল্টিং এবিলিটি তৈরি হয়, এতে একটা নিজেদের যখন একটা পারিবারিক বিষয় হয় তার মধ্যে এই যে কনসেপশন শেয়ার করা, আমার যদি কোনো চিকিৎসা কোনো কমপ্লিকেশন নিয়ে প্রশ্ন থাকে, সেটা আমি আমার যারা হায়ার রেসপন্সিবলস তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি। একটা টিম কাজ করে এনবিপি ইউনাইটেড, ডাক্তারবাবু বহুবার বলেছেন এই টিমের মধ্যে মিটিং, আজকেও মনে হয় শুরুতে একবার বললেন যে আমাদের কাজ হলো যে কোনো একটা কমপ্লিকেশন যদি আসে আমরা সবাই মিলে আলোচনা করি। এটা কোনো সিঙ্গেল ডক্টর ওরিয়েন্টেড কনসার্ন নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার আর লটস অফ ডক্টরস, এবং তাদের যারা মানে পূর্বপুরুষ বা যারা এখনো পর্যন্ত এক্সিস্ট করছেন যারা, তাদের থেকে মতামত, চিকিৎসাবিদ্যার নানান কমপ্লিকেশন, নানান ইফস অ্যান্ড বাট, নানান রকমের উপায়, এগুলোকে বার করাটা কিন্তু একটা খুব বড় বিষয়। এবং সেই কারণের জন্য এনবিপি আজকে মানুষের কাছে এতটা বেশি প্রিয়। মানুষের কাছে আয়ুর্বেদের ডেস্টিনেশন বলতে যে এবার কি আছে, অনেকেই দেখা যাচ্ছে অন্য কোথাও যাচ্ছেন, এই যে তার উদাহরণও আজকে আমরা লাইভে দিলাম। লাইভে এটা তো লাইভ সাধারণ মানুষ বলছেন, তা আমি বলছি না বা ডক্টর শর্মা বলছেন না, সাধারণ মানুষ বলছেন, যাকে আমরা চিনিই না, তিনি বলছেন যে কিছুদিন ট্রিটমেন্ট করবার পর আমার বলছেন যে আপনি অপারেশন করেন। অপারেশন আয়ুর্বেদে হয় না, তার মানে উনি আয়ুর্বেদ ডক্টর একজন, তিনি স্যারেন্ডার করছেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে তিনি শুধু নিজে স্যারেন্ডার করছেন না, আয়ুর্বেদ সমাজকে স্যারেন্ডার করাচ্ছেন, তাই না? আয়ুর্বেদ ডক্টরস এবং যারা আয়ুর্বেদ ফেটার্নিটি রয়েছেন তাদের সবাইকে, তার মানে ওই ব্যক্তি এবং তার পরিবার, তার এলাকার মানুষ এটা বুঝবে আয়ুর্বেদ কিচ্ছু করতে পারে না। এটা কি ঠিক? আপনারা বিচার করুন, আপনারা ভাবুন। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছিলাম যে আমার গল ব্লাডারে পাথর হয়েছে। কোথা থেকে বলছেন আপনি একটু বলুন? দক্ষিণ দিনাজপুর থেকে। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। গঙ্গারামপুরে আমাদের চেম্বার আছে, আপনি জানেন? হ্যাঁ আছে, জানি, কিন্তু আমি ঠিকানাটা সঠিক জানি না, কোথায় বসছেন ওটা জানি যে গঙ্গারামপুর বসছেন। সঠিক ঠিকানাটা পেতে গেলে না, দেখুন আপনার যে নাম্বারটা যাচ্ছে এখানে 27 আর 37 নাম্বারটা আছে, এই দুটোর মধ্যে একটা নাম্বারে ফোন করলে ওরা আপনাকে সঠিক ঠিকানাটা দিয়ে দেবে। গঙ্গারামপুরে আমাদের চেম্বার আছে, যেখানে ডক্টর এস ঘোষাল যান। আর আপনার যে ইউএসজি রিপোর্টটা আছে, যেখানে আপনার গলব্লাডারে পাথরটা বেরিয়েছে, সেই রিপোর্টটা নিয়ে গিয়ে আপনি ওখানে দেখাবেন। তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডায়েরি প্রোডাক্ট বন্ধ করতে হবে, মানে দুধ খাবেন না, দই খাবেন না, এগুলো বন্ধ করুন। আর যের মধ্যে ছোট বীজ আছে, যেমনি ঢ্যাঁড়স, টমেটো, বেগুন, এইটা বন্ধ করুন। খালি পেট থাকবেন না। আপনি তো কোনো রকম পাথর খান না, তাহলে পাথর তৈরি হয় কী করে? পাথর দুটো কারণে যেটা তৈরি হয়, একটা যখনই আমাদের লিপিড প্রোফাইলের মধ্যে কোলেস্ট্রল লেভেলটা যখন বেড়ে যায়, তাহলে কোলেস্ট্রলের যে ময়লাটা, এইটাই আমাদের কি করে, গলব্লাডারের মধ্যে পাথরটা তৈরি করে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে আপনি সবসময় যাতে খালি পেট যারা থাকে তাদের এই সমস্যাগুলো দেখা যায়। তো এই দুটো জিনিসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। মানে যদি খালি পেট আপনি থাকেন সেটাকে বন্ধ করুন। রান্নার মধ্যে আপনার কম তেল ঘি দিয়ে আপনি রান্নাটা করুন। তার সাথে সাথে চিকিৎসা করান যেখানে আপনার এই পাথরকে রিমুভ করা যায়। দেখবেন পাথরের যে সাইজটা রয়েছে আস্তে আস্তে করে ডিজলভ হয়ে সে সাইজটা ছোট হবে। রোগ আপনার শরীরের মধ্যে যখন এসছে
তো আপনার শরীরই নিজে থেকে ওটা ভালো করবে, ঠিক আছে? প্যানিক হয়ে যাবেন না কি আমার পাথর হয়ে গেছে, আমার ব্যথা হয়ে গেছে। অর্ধেক মানুষ যেমন সাপ যখন আপনাকে কামড়িয়ে নেয় না, কীরকম ব্যথা হয়, যেরকম দুটো সিরিঞ্জ যদি আপনার বডিতে যদি পুশ করা হয় না, ওই রকমই শুধু আপনার ব্যথাটা হয়। কিন্তু মানুষ যখন প্যানিক হয়ে যায় তখন কি হয়, এই আমাদের টোটাল ব্লাডের মধ্যে আপনার বিষগুলো ফেলতে থাকে, তখন কি হয় আমাদের প্যানিক হওয়ার কারণের জন্য আমরা হার্ট ব্লকেজ হয়ে মারা যাই। বা দেখবেন যে জায়গাটা সাপ যখন কামড়ে দিয়েছে তখন কি হয়, সেই জায়গাটা সোয়েলিং হয়ে গেল, ব্ল্যাক স্পট হয়ে গেল। নর্মাল থাকুন, আপনার রোগ রয়েছে, রোগ ঠিক হয়ে যাবে। প্যানিক হয়ে গেলে দেখবেন কাল থেকে আপনার ব্যথা চালু হয়ে যাবে, ঠিক আছে? অনেক পেশেন্ট আছে যারা পাথর রয়েছে, তারা কিন্তু ট্রিটমেন্ট করার পর আজকে সুস্থ হয়েছে। ইনফ্যাক্ট আফটার ট্রিটমেন্ট রিপোর্ট করে দেখা গেল কি তার এখন আর পাথর নেই, তার কিন্তু গলব্লাডারটা আছে, ঠিক না? তো অপশান আপনার আছে কি আপনি সার্জারি করবেন না এরকম চিকিৎসা করে নিজেকে সুস্থ করবেন। একদমই। আর যারা বলছেন যে বিভিন্ন জায়গায় যে চেম্বারের, যেটা আপনি বললেন যে গঙ্গারামপুর চেম্বার আছে তো কোথায়, বাঁকুড়াতে চেম্বার আছে তো কোথায়, দেখুন একটা ছোট সময়ের মধ্যে আমরা প্রোগ্রাম করি, তো ডিটেল চেম্বার কোথায় কি রয়েছে আপনি শুনে নিলেন। বাঁকুড়ায় চেম্বার রয়েছে, মানে প্রপার বাঁকুড়াতে চেম্বার রয়েছে। এবার কোথায় চেম্বার সেটা যারা জানতে চাইছেন, বা ধরুন মালদা চেম্বার রয়েছে বা পুরুলিয়া চেম্বার রয়েছে, কোথায় রয়েছে, শিলিগুড়ি কোথায় রয়েছে, শিলচর ডিব্রুগড় কোথায় রয়েছে, আমি তো বললাম যে এত লম্বা একটা চেম্বার শিট এখন আমাদের বলতে হয়। এখন ব্যাপার হচ্ছে যে কোথায় এক্স্যাক্ট ভেন্যুটা কোথায় সেটা জানতে গেলে আপনি সঙ্গে সঙ্গে যখনই টিভিতে প্রোগ্রাম দেখছেন তখন এই নাম্বার দুটো নোট করে রাখবেন, এই যে 9830235527 আর হচ্ছে এক সেম নাম্বার, পরেরটা হচ্ছে 37, এই হচ্ছে নাম্বার। তো এই নাম্বারগুলো সেভ করে রাখলে আপনি এখানে ফোন করে আপনি তখনই জানবেন যে আপনার শিলিগুড়ি চেম্বার বলছেন, কোথায় চেম্বার রয়েছে, এটা আপনি তখন জেনে নেবেন। এই হচ্ছে বিষয়। তো কাজে কোনো কনফিউশনের এখানে কোনো জায়গা নেই। এবার একটু আসি আপনার কাছে, আবারও হাতে সময় খুবই কম আছে। আচ্ছা, ও আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে হচ্ছে আমার ওয়াইফে দীর্ঘদিন ধরে ওই হাতে পায়ে সমস্ত ব্যথা, হ্যাঁ, তো পশু ডাক্তার দেখানো হয়েছে স্যার, হ্যাঁ, দেখানোর পর ওনারা বলছেন যে বাত হয়েছে। আচ্ছা, কিরকম বাত, মানে রুমেটয়েড আর্থ্রাইটিস? না সেটা তো স্যার আমরা তো ঠিক ডাক্তারের লাইনটা জানি না স্যার। না, ডাক্তারের কথা নয়, আপনার রোগ কী হয়েছে সেটা আপনার জানা অধিকার আছে। আপনার ডাক্তার হলেই জানতে হয় সেটা নয়, ঠিক আছে? আপনি যে ডাক্তারবাবুকে দেখালেন সেটাকে আপনি ফিস দিয়েছিলেন, তো ফিস দেওয়ার পর এটা জানা দরকার আছে কী ধরনের আর্থ্রাইটিস আছে। যেরকম আজকে আমরা আর্থ্রাইটিসের কথা বলছি, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, এটাও আর্থ্রাইটিস আছে। তো আপনার যে সমস্যাটা রয়েছে তার জন্য কোনো ব্লাড রিপোর্ট হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ব্লাড রিপোর্ট ওই 2 মাস অন্তর অন্তর যেতে হয় ডাক্তারকে। হ্যাঁ, ডাক্তার ওই তখন ওই ব্লাড রিপোর্ট দেখে তারপর খুব যখন যন্ত্রণা তখন একটা ইনজেকশন দেয়। আচ্ছা, হ্যাঁ, তারপর আবার নর্মাল হয়ে যায়, আর ট্যাবলেট কন্টিনিউয়াস বলছে মরার আগে পর্যন্ত খেতে হবে। এটাই হচ্ছে এদের চিকিৎসা। এই যে আপনি বললেন না, এই যে আমি যে কথাগুলো বলি তো অনেকজন তো রেগে যায় আমার উপরে, কি আপনি এইসব উল্টোপাল্টা কথা বলেন। এটা উল্টোপাল্টা না, এটা সত্যি কথা, এইটাই বাস্তবে কথা। এই যে আপনি বললেন এটাই মানুষের সঙ্গে হয়। আপনাকে ইঞ্জেকশন দিয়ে, স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথাটা কমিয়ে দিল, এবার আপনাকে ধরিয়ে দিল একটা ওষুধ, কি মৃত্যু অবধি আপনি ওষুধ খেয়ে যেতে হবে। দেখে নিন, সামনে রয়েছে আপনার। তা আমি আপনাকে কোথায়, আপনার বাড়ি কোথায়? বাড়ি স্যার সালকিয়ায়, সালকিয়া চৌরাস্তায়। আপনি সালকিয়া চৌরাস্তা থেকে বেলুরে আমাদের চেম্বার আছে, ঠিক আছে? আগামী শুক্রবার দিন আমি বেলুরে থাকবো। আপনার যে ব্লাড রিপোর্টটা দিয়েছে, আপনি ওই ব্লাড রিপোর্টটা নিয়ে বেলুর চেম্বার দেখা করবেন। আপনাকে মৃত্যু অবধি খেতে হবে না, বা আপনি ওই যে ওষুধ খাচ্ছেন তো সেটা খেয়ে কিন্তু তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে আপনার, ঠিক আছে? সেই ওষুধ থেকে বাঁচুন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, ঠিক না? একদম। আজকে এখানে শেষ করব। অবশ্যই আগামীকাল আবারও এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার আপনাদের সবাইকে।